থমথমে পরিবেশ, কারো মুখে রা নেই। মীরা স্তব্ধ, অবশ শরীরে দাঁড়িয়ে আছে, চোখের পানি গালে লেপ্টে আছে। সবাইকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিকার মনে কিঞ্চিৎ সন্দেহ জাগে। সবাই তো এত চুপচাপ থাকার মানুষ নয়, তাছাড়া সকলের মুখ এত অন্ধকার কেন? আদ্রিকা মন্থর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? মর্তুজা বেগম মুখ ঝাপটি মেরে বলেন, কই আসিলা তুমি? আমি তো ভার্সিটি গিয়েছিলাম। কি হয়েছে এখানে? মর্তুজা বেগম কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই মার্জিয়া বেগম আদ্রিকাকে সংক্ষেপে বলল। সব শুনে আদ্রিকা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরক্ষণে ঠোঁট এলিয়ে হেসে বলল, দাদু, তোমার মনে হয় না তুমি সব সময় সব কিছুতে ওভার রিয়েক্ট করো? মর্তুজা বেগম আদ্রিকার কথায় ক্ষেপে উঠলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, বড়দের সাথে কেমনে কথা কইতে হয় জানোস না বেয়াদব? আদ্রিকা নেত্রপল্লব আকারে ছোট করে মর্তুজা বেগমের দিকে তাকালো। প্রত্যুত্তর না করে ঠাট্টা সুরে বলল, তোমরা ব্যাপারটাকে যেভাবে নিচ্ছ আসলে ব্যাপারটা তেমন না। দরজাটা আমি লাগিয়েছিলাম ভুলবশত। আদ্রিকার এহেন কথায় উপস্থিত সকলের চোয়াল হা হয়ে গেল। আদিল হুমায়ুন গাম্ভীর্যের সহিত বলেন, ঘটনা কি, খুলে বলো। আদ্রিকা এক এক করে তখনকার ঘটে যাওয়া সব কথা সবার সামনে তুলে ধরল। সব শুনে মর্তুজা বেগমের মুখ চুপসে গেল। চোরের ন্যায় আঁচলে দ্রুত গতিতে মুখ ঢাকলেন। সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তিনি সকলের দৃষ্টি উপেক্ষা করে বাজখাই গলায় বললেন, আমার দিকে এমনে তাকাস কেন তোরা? আমি হইলাম গিয়া পুরান যুগের মানুষ। অবিবাহিত যুবক যুবতীরে এক কামরায় দেখলে ভুল বুঝবই। মায়ের কথায় সাহিল হুমায়ুন খানিক রাগ দেখে বললেন, তাই বলে আপনি বাড়ির ছেলেকে সবার সামনে চরিত্রহীন উপস্থাপন করবেন? আপনার উচিত ছিল আমাদের সবাইকে একসঙ্গে করে কথা বলা, কাজেই আপনি বোকাদের মতো কাজ করে বসেছেন। মীরা মেয়েটার মনে কতটুকু আঘাত লেগেছে আপনার ধারণা আছে? সাহিল হুমায়ুনের কথায় মর্তুজা বেগম মেকি সুর তুলে কান্না আরম্ভ করে দিলেন। তার কান্না কেউ পরোয়া না করে যে যার মতো নিজেদের ঘরে চলে যেতে লাগলো। আদ্রিকা মীরার বাহু ধরে বলে, খুব বেশি কষ্ট পেয়েছ? মীরা অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ালো। আদ্রিকা শুকনো হেসে বলেন, দাদু এমনি খিটখিটে ধরনের, যে কিনা বাড়ির ছেলের সাথে এমন ব্যবহার করে, তার কাছে অন্তত তোমার ভালো ব্যবহার আশা করা বৃথা। তার আশেপাশেও ঘেঁষো না, তাতেই তিল থেকে তাল বানিয়ে দিবেন। আদ্রিকা একবার দম নিয়ে ফের বলল, একবার কি হয়েছে জানো? মীরা কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত আদ্রিকার দিকে ফেলে বলল, কি? আমার ভার্সিটির এক ক্লাসমেটকে নিয়ে বাড়ি এসেছিলাম। গ্রুপ ওয়ার্ক ছিল। আমাদের গ্রুপে আরও দুজন ছিল। তাদের আসতে দেরি হয়েছিল বলে দাদু ওই ছেলেকে আমার প্রেমিক বলে চালিয়ে দিলেন। তাকে অনেক বোঝানো হয়েছে, তারপরও যদি সে বুঝে। আমার সেই ক্লাসমেটটাকে তো দাদু সোজা বলেই দিয়েছিল, কালকে বাড়িতে মা বাবারে দিয়ে প্রস্তাব পাঠাইও। ছেলেটা তো সেদিনই তওবা করে গিয়েছে, এই বাড়িতে আর পা ফেলবে না। আদ্রিকার কথায় মীরা ঠোঁট প্রসারিত করে হাসল। পর মুহূর্তে চিন্তিত স্বরে বলে, উনি এমন করেন কেন? সাহিল আব্বুর বিয়ে ঠিক হয়েছিল দাদুর খালাতো বোনের মেয়ের সাথে, কিন্তু পরে কোনো এক কারণে বিয়েটা ভেঙে যায়। তারপর থেকে এমন খিটখিটে মেজাজে থাকেন, সব কিছুই সহজভাবে নিতে পারেন না, একটুতেই সন্দেহ করেন। তোমার কি একটু বেশি ব্যথা লেগেছে হাতে মীরা? মুখ কাঁচুমুচু করে মীরার সামনে এসে দাঁড়ালো আদ্রিক। মীরা আদ্রিকের দিকে তাকিয়ে তার পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদ্রিক আবার বলল, সরি, বেশি লেগেছে? মীরা কিঞ্চিত রাগ মিশ্রিত কণ্ঠে বলল, লাগলেও কি, এই বাড়িতে আমি যতদিন আসি ততদিন দয়া করে আমার সাথে কথা বলবেন না। তখন আবার আপনার দাদু 19 থেকে 20-এ রূপান্তর করতে সময় নেবে না। আদ্রিকের মনে অপরাধবোধ হানা দিল। তবু আত্মসম্মানের কাছে হেরে মীরার পাশ কাটিয়ে নিজের ঘরে যে শব্দ করে দরজা লাগিয়ে দিল। দরজার শব্দে মীরা নাক মুখ কুঁচকে নিজের গন্তব্যের জন্য পা বাড়ালো। মীরা মাঝে, আসো এখানে বসো, কোনো দরকার ছিল নাকি তোমার? অনন্ত হুমায়ুনের বিনয়ের সাথে বলা কথায় মীরা চমৎকার হেসে বলল, আদ্রিকা আপু মানে আদ্রিকা
আমাকে বলছিল যে আপনার স্কুলে শিক্ষিকা লাগবে। অনন্ত হুমায়ুন টেবিল হাতে নিজের চশমা নিয়ে চোখে লাগিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ লাগবে। মীরার ঠোঁট জুড়ে স্বস্তির হাসি ফুটে ওঠে। নিজের হাতের জরুরি কাগজপত্র অনন্ত হুমায়ুনের সামনে তুলে ধরে বলে, এইগুলো লাগবে না? অনন্ত হুমায়ুন মীরার হাত থেকে ওইগুলো না নিয়ে হেসে বলেন, তুমি হলা বাড়ির মেয়ে, তোমার জব নিতে গেলেও আবার কোনো ফর্মালিটি করতে হবে নাকি? কাল থেকে স্কুলে জয়েন করতে পারো। অনন্ত হুমায়ুনের কথায় মীরা ঠোঁট প্রশস্ত করে হেসে উঠে দাঁড়ালো। কৃতজ্ঞতার সুরে বলে, আপনারা আমার জন্য যা করছেন তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। অনন্ত হুমায়ুন রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, এই বাড়িতে থাকছো, তার মানে তোমার সব দায়িত্ব আমাদের। তোমাকে জবটা দিতাম না যদি আজকে আম্মার জন্য কাহিনীটা না ঘটতো। উত্তরে মীরা ম্লান হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সূর্যের তীর্যক আলোয় ধরণী হয়েছে আলোকিত। সৃষ্টিকর্তার সৃষ্টি অদ্ভুত। রাত থেকে দিন, আবার দিন থেকে রাত, সব কিছুই চলে নিয়ম মাফিক। কোনো কিছুই কারোর জন্য থেমে নেই। সাদা পর্দা ভেদ করে তীর্যক আলোক রশ্মি মীরার মুখমণ্ডলে পূর্ণরূপে পড়তেই মীরা পিটপিট করে নিজের নেত্রপল্লব জোড়া খুলে উঠে বসল। টেবিল হাতড়ে নিজের কম দামি ফোনটায় সময় দেখে নিল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলল, স্কুলের শুরুর দিনই এত দেরি, অনন্ত আঙ্কেল কিনা কি ভাবে। মীরা ফোনটা নিজের স্থানে রেখে দ্রুত পায়ে রেডি হয়ে নিচে গেল। অনন্ত হুমায়ুন বাসা থেকে বের হচ্ছিলেন। মীরাকে দেখে পদচারণ থামিয়ে বললেন, আর একটু দেরি করলেই আমি চলে যেতাম। মীরা মনে মনে লজ্জিত বোধ করল। ইস, কি ভাবছে তাকে। অনন্ত হুমায়ুন মীরার মনোভাব বুঝে বললেন, তুমি নাস্তা করে তারপর এসো। না, তার দরকার নেই, এমনিতে দেরি হয়ে গিয়েছে। মীরা তাড়াহুড়ো করে জবাব দিল। অনন্ত হুমায়ুন নিজের হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে বললেন, তুমি ধীরে সুস্থে নাস্তা খেয়ে আদ্দিকের সাথে চলে এসো আজকে। ও গতকাল আমাকে বলছিল আজকে স্কুলে যাবে ও। আদ্দিকের নাম শুনেই মীরা থমকে গেল। তার নিকটবর্তীতে বসে থাকা আদ্দিকের দিকে তাকাতেই দেখতে পেল সে নাক মুখ কুঁচকে বসে আছে, যেন অনন্ত হুমায়ুনের কথা তার কর্ণকুহরে পোষায়নি। মীরা কিছু বলবে তার আগে অনন্ত হুমায়ুন তার কথা না শুনেই বের হয়ে চলে গেল। মীরা হতাশ মুখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক ভাবলে ক্ষীণ হয়ে নাস্তা করছে। মার্জে বেগম দাঁড়িয়ে থেকে তাদের মধ্যকার জঞ্জাট বুঝতে পারলেন। মীরাকে নাস্তা দিতে দিতে বললেন, কালকে ঘটনা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, আমরাও ভুলে গিয়েছি। মীরার মাথায় হাত বুলিয়ে বলেন, আম্মার কথা মনে নিও না। মীরা প্রত্যুত্তরে শুকনো হাসি দিল। তার চোখে একবার আদ্রিক দেখে উঠে দাঁড়ালো। উঠে গেলে যে? মার্জে বেগমের বিচলিত কণ্ঠস্বর। আদ্রিক তাড়াহুড়ো করে বলল, এখনই বের হব। যদি উনি যেতে চায় তবে দ্রুত আসুক, আমি বাহিরে দাঁড়াচ্ছি। মার্জে বেগম কিছু বলবেন তার আগে আদ্রিক চলে গেল তার কথা শোনার অপেক্ষা না করে। হুমায়ুন প্রাথমিক বিদ্যালয় বংশের নাম দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এই বিদ্যালয়। আনন্দ হুমায়ুনের শেষ ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ছোট বাচ্চাদের কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। মীরার সামনে জলজল করছে বিদ্যালয়ের নামটি। ঢাকায় পা দেওয়ার পূর্বে ভেবে নিয়েছিল চাকরি না পেলে রাস্তা হবে তার বাসস্থান। তবে ভাগ্যের কারণে নিজের আয়ের উৎস পেয়ে গিয়েছে মীরা। অন্তরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সে যদি তার দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিত, হয়তো মীরা এই মুহূর্তে আসলেই রাস্তায় বাস করত। মীরার ধ্যান ভাঙে আদ্রিককে বিরক্তি মাখা ডাকে, এই মীরা, এইভাবে পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে। আদ্রিকের কথায় মীরা অপ্রস্তুত দৃষ্টিপাত ফেলল তার দিকে। বিরক্তিতে কপালে দুটো ভাঁজ পড়েছে আদ্রিকের। গালের কালো কুচকুচে তিলটা আদ্রিকের বিরক্তি মাখা মুখশ্রীকে করে তুলেছে আকর্ষণীয়। মীরা তড়িঘড়ি করে নিজের চোখ সরিয়ে নিল আদ্রিকের থেকে। এখন তার পরপুরুষের দিকে তাকানো পাপ। এই মুহূর্তে তার লক্ষ্য হচ্ছে সফলতা। নিজেকে সফল করে সে দাঁড়াবে ইয়ামিনের মুখোমুখি। যে ইয়ামিন অশিক্ষিত ভেবে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই ইয়ামিনের জন্য নিবৃত্তে উত্তর প্রস্তুত করবে সে। মীরা মন্থর পায়ে বিদ্যালয়ে প্রবেশ করল। বাচ্চাদের দৌড়াদৌড়ি দুষ্টুমিতে মুখরিত বিদ্যালয়। ছোট এই পাঠশালায় শখানেক বাচ্চা পড়ালেখা শেখার জন্য আসে। এখানে সব বাচ্চারাই মধ্যবিত্ত পরিবারের। এক বাচ্চা গুটি গুটি পায়ে এগিয়ে এসে মীরার পিছে লুকিয়ে পড়ল। মীরা তাতে হকচকে গেল।
বাচ্চার হাত ধরতে বাচ্চা তাকে অন্যদিকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, এখন কিছু বলো না, আমাকে ধরে ফেলবে ওরা। মীরা ঠোঁট প্রসারিত করে হেসে আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক মীরার দিকে তাকালো, দুজনেরই চোখাচোখি করে। মীরা লজ্জায় চোখ নামিয়ে নিল। আদ্রিক তা পরখ করে বলল, মীরা, অনন্ত আব্বুর কাছে যেতে হবে আমাদের, দ্রুত আসো বলে পা বাড়ালো আদ্রিক। মীরা বাচ্চাটাকে বিদায় জানিয়ে ধীর পায়ে আদ্রিককে অনুসরণ করে যেতে লাগলো। যাওয়ার পথে মৃদু স্বরে আদ্রিককে বলল, আপনি কি এখানে আগেও এসেছেন? আদ্রিক মীরার দিকে তাকিয়ে বলল, অনেকবার এসেছি, দেশে আসলে এখানে আসি, ওদের ক্লাসও নেই। মীরা অবাক সুরে বলল, ক্লাস নেন? আপনি পড়াতেও পারেন? মীরার কথায় আদ্রিক বলল, বিদেশে এত বড় অফিস সামলাচ্ছি, সামান্য ক্লাস সামলাতে পারবো না? এতটাই মূর্খ ভাবো তুমি আমাকে? মীরা হকচকে গেল আদ্রিকের কথায়, জোরপূর্বক হেসে বলল, আপনি দেশে আসলে অফিস সামলায় কে? সাহিল আব্বু। আমার অফিস থেকে শুরু করে বাড়িঘর সব কিছুই হতে পেরেছে সাহিল আব্বুর জন্য। প্রথম আমি এইগুলো সামলাতে হিমশিম খেতাম, তখন উনি আমাকে সাহায্য করতেন। মীরা প্রত্যুত্তরে মুচকে হাসল। কিছু কিছু মানুষ এই ছাত্রছাত্রীদের মাঝে থাকার জন্য শিক্ষক পেশাটা নিজের সাথে জড়িয়ে নেয়। কেউ কেউ পেটে এক দানার দায়ে পড়ে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুললেও দিন শেষে এই সমাজে তারা সবচেয়ে অবহেলিত। তাদের এই পেশাটাকে ঊর্ধ্বে না রাখলেও নিম্নে রাখেনি এই সমাজ। ছাত্রছাত্রী পড়ানোর প্রথম অভিজ্ঞতা মীরার। সবার মাঝে কিছুটা অস্বস্তি হচ্ছে তার। কক্ষে মোট 30 জনের মধ্যে প্রায় 23 জন শিক্ষার্থী উপস্থিত। তারা নিজেদের দুষ্টুমির মধ্যে মজে আছে। মীরা তাদের কি বলে শান্ত করবে ভেবে পেল না। বাচ্চাদের ধমকাতেও খারাপ লাগছে। সে অবশ্য এমন অনেক বাচ্চার সাথে থেকেছে এতিমখানায় থাকতে। এতিমখানায় সবাই তাকে প্রচণ্ড ভালোবাসত। এতিমখানা যে চালাতো সে সবসময় মীরাকে চোখে হারাতো। মীরাকে সব শিশুর চেয়ে বেশি যত্নে বড় করেছেন তিনি। মীরাও তাকে নিজের মা সমতুল্য মনে করে। স্টুডেন্টরা চিল্লাচ্ছে, আর আপনি এইভাবে দাঁড়িয়ে কি দেখছেন মিস মীরা? আকস্মিক কথায় মীরা হকচকিয়ে বাইরে তাকালো। আদ্রিকের গম্ভীর মুখশ্রী দেখে বোকা চোখে সারা ক্লাসে চোখ বুলালো মীরা। আদ্রিকের মৃদু স্বরে মীরা কেঁপে উঠল, ঘাড় কাত করে বলল, হ্যাঁ, ওরা চিল্লাচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মীরা বোকা হেসে বলল, আসলে আমি নতুন তো, ওদের বকতেও কেমন যেন খারাপ লাগছে। আদ্রিক প্রবেশ করতে করতে আর চোখে মীরার দিকে তাকিয়ে বলে, মনে গিল্টি রাখলে তো এই প্রফেশন আপনার জন্য না। শিক্ষকরা থাকবে স্ট্রং পার্সোনালিটির। সোজা ভাষায় কথা না মানলে শাসন করতে হবে, এরকম নরম মনের হলে চলবে না। মীরা শুকনো ঢোক গিলল। ইতিমধ্যে সকল শিক্ষার্থী আদ্রিককে দেখে নিজেদের মাঝের কথাবার্তা বন্ধ করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গিয়েছে। আদ্রিক মৃদু হেসে বলল, শিক্ষক হলে এমন হবেন যে শিক্ষার্থীরা আপনাকে দেখে সসম্মান দেখে দাঁড়িয়ে পড়বে। মীরা উপর নিচ মাথা দুলালো। আদ্রিক উচ্চস্বরে সকলের উদ্দেশ্যে বলল, উনি তোমাদের নতুন শিক্ষক মীরা। আজ থেকে তোমাদের গণিত ক্লাস উনিই নেবেন। আশা করি তোমরা কেউ ওনাকে কোনো রকম জ্বালাবে না। মঞ্চ থেকে নেমে হাঁটা ধরল আদ্রিক। সকলে আরেকবার দাঁড়িয়ে উচ্চস্বরে তাকে সালাম দিল। আদ্রিক মৃদু হেসে মাথা দুলিয়ে চলে গেল। প্রায় 4 ঘন্টা ক্লাস নিয়ে বের হলো মীরা। অনন্ত হুমায়ুনের বরাদ্দকৃত ঘরে তাকে না পেয়ে চিন্তিত মুখে বাইরে এলো। সে তো চিনে না এখানের কিছুই। কার সাথে যাবে? আদ্রিকেও পাচ্ছে না। এখানে দাঁড়িয়ে আছো কেন? পুরুষালী কণ্ঠে মীরা তাকালো। আদ্রিককে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ছল ছল দৃষ্টিপাত নিক্ষেপ করলো। তাতে আদ্রিক ভরকে গেল। থতমত খেয়ে বলল, কাঁদছো কেন? কাঁদিনি, কেউ ছিল না দেখে চিন্তিত ছিলাম। আদ্রিক মৃদু স্বরে বলল, অনন্ত আব্বু তো চলে গিয়েছিল, আমি রয়ে গিয়েছিলাম তোমাকে সাথে করে নিয়ে যাব বলে। মীরা অস্ফুট স্বরে ও বলে গাড়িতে উঠে বসলো। আদ্রিকও তার পাশে যে বসলো। বিলাসবহুল এক রেস্তোরাঁর সামনে এসে ব্রেক কষল আদ্রিক। হঠাৎ ব্রেক কষায় আকস্মিকভাবে মীরা ঝুঁকে পড়ল। ভয়ে তটস্থ হয়ে মীরা চোখ দুটো মুদে নিল। তবে কপালে ব্যথা অনুভব করল না মীরা। পিটপিট করে চোখ খুলে তাকালো। উষ্ণ হাতের ছোঁয়া যেন তার শির দ্বারা দিয়ে আলাদা শিহরণ বয়ে নিয়ে গিয়েছে। মীরা তড়িঘড়ি করে মেরুদণ্ড সোজা করে বসলো। আর চোখে আদ্রিকের দিকে তাকাতেই দেখলো আদ্রিক তার দিকে তাকিয়ে আছে।
তার তাকানোতে বলল, স্টুপিড, এখনই তো ব্যথা পেতে। মীরা ভার কণ্ঠে বলল, খেয়াল করিনি। আমরা এখানে এসেছি কেন? আদ্রিক জবাব দিল না। তাতে মীরা অপমানিত বোধ করলো খানিকটা। আদ্রিক সিট বেল্ট খুলে গাড়ি থেকে বের হলো। মীরা তাকে অনুসরণ করে তার পিছ পিছ রেস্তোরাঁয় ঢুকলো। ভিতর দিক থেকে রেস্তোরাঁটা ভীষণ আকর্ষণীয় দেখতে। সবাই আশেপাশে দাঁড়িয়ে তাদের হাতের ফোন দিয়ে ছবি তুলছে। মীরা আশপাশ পর্যবেক্ষণ করে টেবিলে বসলো। আদ্রিকের হাতে ফোন বহমান। মীরা আর চোখে আদ্রিককে দেখলো। আদ্রিক কাকে যেন বারংবার ফোন করছে। কপালে বিরক্ত মাখা দুটো ভাঁজ পড়েছে। বিরক্তিতে চবর্গীয় উচ্চারণ করে টেবিলে বসলো। মীরা মন্থর গলায় বলল, আপনাকে চিন্তিত দেখাচ্ছে যে। আদ্রিক পুনরায় ফোন কানে দিয়ে বলল, আমার একটা ফ্রেন্ড আসবে এখানে। বারবার কল করছি, তারপরও উঠাচ্ছে না। হয়তো রাস্তার জ্যামে আটকা পড়েছে। অপেক্ষা করুন, কিছুক্ষণ এসে পড়বে। আদ্রিক ছোট করে হুম বলে ফোন কান থেকে নামালো। মীরাকে বলল, এখানে আশপাশ ঘুরে দেখবে, অনেক সুন্দর। এই রেস্তোরাঁটা 1-1.5 বছর আগেই তৈরি করা হয়েছে। কয়েকদিনের মাঝে অনেক সুনাম অর্জন করেছে। আদ্রিক হঠাৎ মেয়েলি গলায় আদ্রিকের নাম শুনে তার কণ্ঠস্বর অনুসরণ করে তাকালো মীরা ও আদ্রিক। আদ্রিকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। একদমকা হওয়া মীরার মুখশ্রী পেরিয়ে গেল। ঘন কালো চুলগুলো অবিন্যস্ত হয়ে গেল সাথে সাথে। মীরা বিরক্ত বোধ করলো। তর্জনী দিয়ে চুলগুলো সরিয়ে তাকালো আদ্রিকের মুখ পানে। তার ঠোঁটে বহুদিন পর কাউকে কাছে পাওয়ার হাসি লেগে আছে। মীরা আদ্রিকের নিকটবর্তী চেয়ারে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর মেয়েটিকে না দেখলে মীরা বুঝতো না। মেয়েটার মুখ ভরে অগাধ মায়া। মীরা শুকনো ঢোক গিলে আদ্রিকের দিকে তাকালো। তাদের দুজনের মাঝে যেন সে অদৃশ্য। আদ্রিক আর মেয়েটির কথা বলার মাঝে মীরা বুঝতে পারল মেয়েটি আর কেউ না, স্বয়ং আদ্রিকের বান্ধবী। অরিনের দৃষ্টি পড়ল কপাল কুঁচকে বসে থাকা মীরার দিকে। মীরা কিছুটা নড়ে চড়ে উঠল। অরিন মুচকে হেসে বলল, দেখ, আমাদের কথার মাঝে আমরা তো মেয়েটাকে ভুলে গিয়েছিলাম। মেয়েটা কেড়ে আদ্রিক। আদ্রিক মীরার দিকে স্থির দৃষ্টিপাত ফেলল। মীরা খানিক অস্বস্তিতে পড়ে গেল। আদ্রিক মীরার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে অরিনকে বলল, ও আদ্রিকার ভার্চুয়াল লাইফের ফ্রেন্ড, ঢাকায় পড়াশোনা করতে এসেছে। অরিন মুখে হাসি রেখে বলল, এই যুগে এসেও এত বিশ্বস্ত বান্ধবী পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। আদ্রিকার কপাল খুলে গিয়েছে। আদ্রিক প্রত্যুত্তর করল। মীরা অপ্রস্তুত হাসলো অরিনের দিকে তাকিয়ে। অরিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার নাম কি? মীরা। অনেক সুন্দর নাম, তার চেয়েও বেশি সুন্দর তুমি। আমি মেয়ে হয়েও তোমার প্রেমে পড়ে গেলাম। তোমাকে যে পাবে সে অনেক ভাগ্যবতী। মীরা তাচ্ছিল্যের সাথে হাসলো। আদ্রিক আর চোখে তা দেখল। অরিন, তাহলে এখন ওঠা যাক। অনেকক্ষণই তো হয়েছে বসলাম। বাসার সবাই চিন্তা করবে নয়তো। তাড়াহুড়ো দেখিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আদ্রিক। অরিন চকিত নয়নে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ চল। দুজন উঠে হাঁটা ধরল। মীরা গুটি গুটি পায়ে আদ্রিকের পিছ পিছ যেতে শুরু করলো। গাড়ির কাছে আসতেই অরিন ফ্রন্ট সিটে বসার জন্য দরজা খুলতেই আদ্রিক তাড়াহুড়ো করে বলল, অরিন, আমি পিছনে তোর একটা লাকেজ রেখেছি। তুই ফ্রন্ট সিটে বসলে ওটা পড়ে যাবে, তাই তুই বরং পিছিয়ে বস তোর যাবতীয় জিনিস নিয়ে। অরিন থমথমে মুখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক চোখ সারিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। অরিন আর কথা না বাড়িয়ে পিছে উঠে বসলো। অরিনের মন খারাপ হবে ভেবে মীরা অরিনের পিছে পিছে তার সাথে বসতে নিলে কারো ভরাট কণ্ঠে তার চরণ দুটো থেমে গেল। শুকনো ঢোক গিলে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক মীরাকে উদ্দেশ্য করে বলল, আমি কি ড্রাইভার? তুমি সামনে এসে বসো। আদ্রিকের থমথমে মুখশ্রী দেখে মীরা ইতস্তত বোধ করলো। ক্লান্ত শরীর নিয়ে হেলে দুলে উঠে বসলো। আদ্রিক মীরার ক্লান্ত মুখ পানে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। জ্যামের কারণে 30 মিনিট বাদে হুমায়ুন মঞ্জিলের সামনে এসে থামলো গাড়ি। আদ্রিক মীরাকে ডাকতে নিলে ক্লান্ত মীরার ঘুমন্ত মুখশ্রী দেখল। শ্যামবনের কি নিষ্পাপ তার মুখশ্রী। আদ্রিক শুকনো ঢোক গিলে মীরার হাতের উপর হাত রেখে ধাক্কা দিল মীরাকে। মীরা উঠল না তবুও। মীরার ঘুমন্ত মুখশ্রী দেখে মীরাকে আর জাগতে দিতে মন চাইল না আদ্রিকের। গাড়ি থেকে বেরিয়ে বিপরীত দরজা দিয়ে মীরার নিকট গেল। গভীর ঘুমে তলিয়ে যাওয়া মীরার ঘুমের কারণে মুখ বেঁকিয়ে গেছে। আদ্রিক মীরার হাত শক্ত করে চেপে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অতঃপর মীরাকে কোলে তুলে হাঁটা ধরল।
অরিন স্তব্ধ হয়ে দেখে গেল আদ্রিককে এরূপ আচরণ। অরিনের টনক নড়ল। আদ্রিক মীরাকে পছন্দ করে না তো? না, এমন হতেই পারে না। আদ্রিক তো তাকে পছন্দ করে। আদ্রিকের বিদেশ থাকাকালীন পর্যন্ত আদ্রিকের সাথে সম্পর্ক ছিল তার। সেটাকে কোনো মতে প্রেমের সম্পর্ক বলা যায় না, কিন্তু সম্পর্ক তো সম্পর্কই। তবে আদ্রিক অন্য কোনো নারীকে ছুলো কেন? আদ্রিকের জীবনে কি অন্য কোনো নারী আগমন হয়েছে? অরিন কাঁপা কাঁপা পায়ে নিজের লাগেজ নিয়ে বাড়ির ভিতরে গেল। মার্জিয়া বেগম ও তার যা দাঁড়িয়ে আছে দরজা খুলে। তাদের সবার চোয়াল হতবাক হয়ে হা হয়ে গিয়েছে। কেন হয়েছে তা অরিনের বুঝতে বাকি নেই। সে দীর্ঘশ্বাস ফেলে তটস্থ পায়ে আদ্রিকের পাশে যেয়ে দাঁড়ালো। মার্জিয়া বেগম ও অনন্ত হুমায়ুনের স্ত্রী তনিমা খাতুন তাকালেন অরিনের দিকে। মার্জিয়া বেগম এক নজর আদ্রিকের দিকে তাকালেন। শক্ত পায়ে দাঁড়িয়ে আছে সে, যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। তনিমা খাতুন মুখ খুললেন। রীতিমতো আদ্রিকের কোলে ঘুমন্ত মীরাকে দেখে তিনি ভরকে গেছেন। আদ্রিক, তুমি মীরাকে এভাবে কোলে নিয়েছো কেন? আদ্রিক সোজাসাপটা উত্তর দিল, মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, ডেকে ওঠেনি, তাই আর ডাকিনি, সোজা কোলে তুলে নিয়েছি। কোনো মানুষকে ডেকে তোলার মতো এত ধৈর্য আমার মধ্যে নেই, জানোই তো ছোট আম্মু। তনিমা খাতুন জোরপূর্বক হাসলেন। আদ্রিকের কথার উল্টো পিঠে তিনি বা মার্জিয়া বেগম কেউই কিছু বললেন না। অরিন মা দেশে ফিরল কবে? ক্লান্ত অরিন জোরপূর্বক হেসে বলল, গতকাল ফিরেছে আন্টি। মার্জিয়া বেগম অবাক সুরে বললেন, দেশে ফিরলে জানালে না যে? চমকাতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে আমি নিজে চমকে গিয়েছি, বলে আদ্রিকের দিকে আর চোখে তাকালো। মার্জিয়া বেগম অরিনকে কিছু বলবেন, তার আগেই অরিন বলে ওঠে, আন্টি আমি খুব বেশি ক্লান্ত, আমি রেস্ট নিয়ে আসি, তোমার সাথে আজকে সারাটা দিন গল্প করব। অরিনের কথায় মার্জিয়া বেগম তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। আদ্রিক, তুই ওর ব্যাগগুলো ওর রুমে নিয়ে যাস, যে রুমে মীরা থাকছে। আদ্রিকের কথায় মার্জিয়া বেগম থতমত খেলেন, কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, মীরা না হয় আদ্রিকের রুমে থাকবে, তুই দিয়ে আয় অরিনকে। আদ্রিক মার্জিয়া বেগমকে কিছু না বলে গটগট পায়ে মীরাকে নিয়ে ওইখান থেকে চলে গেল। তনিমা, মার্জিয়া, অরিন স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আদ্রিকের পানে। অরিন অনুভব করলো তার কষ্ট হচ্ছে। আদ্রিক তারই সামনে অন্য এক মেয়েকে ছুঁয়েছে, তাতে যেন তার খারাপ লাগছে। তার মনে ভীষণভাবে আঘাত লেগেছে। আদ্রিক তো তাকে কোনোদিন ছুঁয়ে বলেনি ভালোবাসে বা পছন্দ করে, তবে কেন মীরার প্রতি আদ্রিকের এত যত্ন? যেন মীরাকে আগলে রাখাটাই তার দায়িত্ব। মার্জিয়া বেগম অরিনের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, আদ্রিকের ব্যবহারে মন খারাপ করো না অরিন মা, আসলে ছেলেটা একটু বেশি দয়ালু। অরিন জোরপূর্বক হাসলো। নিজের লাগেজ শক্ত করে চেপে ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলো। মার্জিয়া বেগমের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আদ্রিকের প্রতি অরিনের যত্ন, ভালোবাসা, এতদিন এইসব কিছুই তিনি লক্ষ্য করতেন। তখন থেকে অরিনকে আদ্রিকের অর্ধাঙ্গিনী হিসেবে কল্পনা করে এসেছেন, যা আদ্রিক বা অরিন কেউই জানে না। তিনি ঠিক করেছিলেন তারা দুজন দেশে আসলে তাদের দুজনের বিয়ে দিয়ে ছাড়বেন যে কোনো মূল্যে। আদ্রিক না চাইলে তিনি হুমকি দেবেন আদ্রিককে, তবুও এই বিয়ে দিয়েই ছাড়বেন মনে মনে পণ করলেন মার্জিয়া বেগম। অরিন লাগেজ হাতে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতে নিলে তার চোখ পড়ে আদ্রিকের রুমে। দরজা ভিড়ে রাখা হয়েছে আদ্রিকের রুমের। না চাইতেও যেন পা দুটো ওই রুমে যেতে চাইছে। মস্তিষ্কের বিরুদ্ধে যে লাগেজ ছেড়ে আদ্রিকের রুমের দিকে পা বাড়ালো অরিন। মনে ভয় কাজ করছে তার। কাঁপা কাঁপা পায়ে আদ্রিকের ঘরে প্রবেশ করলো। যা দেখলো তাতে অরিনের পা অবশ হয়ে গেল। শ্বাস আটকে এলো অরিনের। থমথমে পরিবেশ। অরিনের স্থির দৃষ্টিপাত বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা মীরার দিকে। নেত্রপল্লবে অশ্রু চিকচিক করছে, যেন যে কোনো সময় গাল বেয়ে টুক করে মেঝেতে পড়বে। বাথরুমের দরজা খট করে খুলে আদ্রিক বের হলো। বিরক্ত মাখা দৃষ্টিপাত তার। আদ্রিক অরিনকে নিজের রুমে দেখে কিঞ্চিত অবাক হলো। অরিনের দৃষ্টিপাত অনুসরণ করে ঘুমন্ত মীরার দিকে তাকালো। সামান্য স্তম্ভিত হয়ে অরিনের দিকে ফের তাকালো। অরিন আদ্রিককে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলল, মীরা এখানে কি করছে আদ্রিক? অরিনের রুদ্ধ কণ্ঠস্বর, মানুষ কিছু পারুক আর না পারুক, নিজের প্রিয় মানুষটিকে স্বচোখে কারো অধীনে দেখতে পারবে না। প্রিয় মানুষটা যে মানুষের প্রাণের চেয়েও বেশি প্রিয়। আদ্রিক প্রথমে থতমত খেলেও পর মুহূর্তে নির্দ্বিধায় বলল, দেখতে পারছো না? অরিন আঁখি যুগল বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল। রাগের সীমা ছাড়িয়ে যাচ্ছে যে তার। দাঁতে দাঁত চেপে বলল, তুই এত কথা পেঁচানো কিভাবে শিখেছিস আদ্রিক?
আদ্রিক তাচ্ছিল্যে হাসলো, গম্ভীর মুখে বলল, তুই চলে যা। অরিন ঘৃণিত দৃষ্টি ফেলল আদ্রিকের উপর। আদ্রিক পরোয়া করল না। অরিনের দৃষ্টি উপেক্ষা করে আলমারি থেকে নিজের শার্ট নিয়ে বেরিয়ে পড়ল অরিনকে পাশ কাটিয়ে। অরিন নির্বিকার ভঙ্গিতে আদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আদ্রিক কি মীরাকে পছন্দ করে? কেন মীরার প্রতি তার এত ভালোবাসা, এত যত্ন? মীরার প্রতি আদ্রিকের এই অসীম ভালোবাসা ও যত্ন মানতে যেন মীরার কষ্ট হচ্ছে। মানবে বা কী করে? কেউ তার প্রিয় মানুষের ভাগ, তার ভালোবাসার ভাগ কি করে অন্য কাউকে দিবে? আদৌ কি আদ্রিক তাকে ভালোবাসে? অরিন, আমি কি ভিতরে আসবো? মার্জে বেগম মন্থর কণ্ঠে বলে উঠলেন। অরিন দ্রুত দরজা খুলে দিয়ে বলে, অনুমতির কি প্রয়োজন ছিল? তুমি আমার মা সমতুল্য, যখন ইচ্ছে তখন আসতে পারো। বলতে বলতে নিজের চোখের পানিটুকু মুছে নিল অরিন। তা খেয়াল করলো মার্জে বেগম। সন্দিহান দৃষ্টি তাকালেন তিনি অরিনের পানে। অরিন অপ্রস্তুত হাসল। মার্জে বেগম বললেন, তুমি কাঁদছিলে অরিন? কোথায়? না তো। প্রত্যুত্তর করলেন না মার্জে বেগম। বিছানায় বসতে বসতে বললেন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। একটু দম নিয়ে নিজের পাশে ইশারা করে বলেন, আমার পাশে এসে বসো। অরিন বাধ্য মেয়ের মতো মার্জে বেগমের পাশের স্থানে যে নতজানু হয়ে বসল। মার্জে বেগম স্মিত হেসে বলেন, তুমি আদ্রিককে পছন্দ করো? মার্জে বেগমের কথায় অরিন চমকে তাকালো তার দিকে। তার ঠোঁটে হাসি বিদ্যমান। বলো, করো আদ্রিককে পছন্দ? অরিন নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, করি। মার্জে বেগম চমৎকার হাসলেন প্রত্যুত্তরে। ঠোঁটে যেন তার বিশ্বজয়ের হাসি। আদ্রিককে বিয়ে করতে চাও? মার্জে বেগমের বিচলিত কণ্ঠস্বর অরিনের কর্ণ করে পোষাতে অরিন আকাশ সমান চমকে গেল। বিস্ফোরিত দৃষ্টিপাত নিক্ষেপ করল মার্জে বেগমের দিকে। অরিনের বোধগম্য হলো না এর প্রত্যুত্তরে সে কি বলবে। তবে যদি না বলে তাহলে তার আদ্রিককে হারাতে হবে। আদ্রিককে সে কিছুতে হারাতে পারবে না। অরিনের মনে হলো আদ্রিককে নিজের বাঁধনে ধরে রাখার একমাত্র উপায় হলো বিয়ে। বিয়ে ছাড়া আদ্রিক কিছুতেই তাকে ভালোবাসবে না। অরিন ৭-৫ ভেবে চটজলদি মাথা নাড়ালো উপর নিচ। মার্জে বেগম ঠোঁট প্রসারিত করে হাসলেন। অরিনকে জড়িয়ে ধরে বললেন, আমার আদ্রিকের জন্য তুমি ছাড়া আর কোনো ভালো মেয়ে আমি পাবো না। আমি সেই কবে থেকে তোমাকে আদ্রিকের বউ হিসেবে কল্পনা করে এসেছিলাম। ভেবেছিলাম আদ্রিকের জন্য একটা লাল টুকটুকে বউ আনবো, ঠিক তোমার মতো। অরিন জবাবে হাসলো, পরক্ষণে চিন্তিত মুখে বলল, আদ্রিক রাজি না হলে? মার্জে বেগম উৎসুক চোখে বলেন, আদ্রিক আর তুমি কত বছর ধরে একসাথে আছো? প্রায় 10 বছর ধরে। কিন্তু কেন বলো তো? একটা ছেলের সাথে তুমি 10 বছর ধরে আছো, ছেলেটা অবশ্যই তোমার প্রতি অভ্যস্ত। আদ্রিকের মনে তোমার জন্য ভালোবাসা আছে আমি জানি। আমার ছেলে অনেকটাই চাপা স্বভাবের, কাউকে সহজে কিছু বলতে চায় না। আদ্রিক, আমরা গ্রামে যাব কাল। মার্জে বেগমের কথায় আদ্রিক সোফা ছেড়ে উঠে বসলো। হতবাক সুরে বলল, হুট করে গ্রামে যাওয়ার কথা বলছো কেন? কতদিন ধরে গ্রামে যাই না আমরা। তুইও তো দেশে এসেছিস, তাহলে তো যাওয়া উচিত, তাই না? মায়ের কথায় আদ্রিক সন্দিহান দৃষ্টিতে তাকালো মার্জে বেগমের দিকে। মার্জে বেগম তাতে থতমত খেলেন। আদ্রিক বলল, তুমি কোনো মতলব পারছো না তো? না মানে তুমি তো গ্রামে যাওয়ার মতো মানুষ নও। ওখানে তোর দাদার ভিটেমাটি রয়েছে, তোর বাবার জন্মস্থান ওটা, বছরে তো একবার যাওয়াই উচিত। আদ্রিক প্রত্যুত্তর করল না। মার্জে বেগম ফের বললেন, তুই কি যাবে আদ্রিক? মীরা যাবে? আদ্রিকের কথায় মার্জে বেগমের মনে সন্দেহ জাগলো। তার ছেলে হঠাৎ মীরার কথা জিজ্ঞেস করছে কেন? আদ্রিক ফের বলল, মীরা গেলে আমি যাব, নয়তো বাদ দাও। আদ্রিকের কথায় মার্জে বেগম চিন্তিত হয়ে বললেন, ছেলেকে গ্রামে নিতে হলে মীরাকেও নিতে হবে। মীরা গেলে তবে আদ্রিক যাবে। তিনি তো ভেবেছেন আদ্রিককে তার বিয়ের ব্যাপারে না জানিয়ে গ্রামে নিয়ে যেয়ে একেবারে তার বিয়ের কথা বলবেন। মার্জে বেগম আর না ভেবে বললেন, হ্যাঁ অবশ্যই যাবে মীরা। মার্জে বেগমের কথায় আদ্রিক প্রত্যুত্তর করল না। মার্জে বেগম স্বস্তি নিঃশ্বাস ফেলে চলে গেলেন। মার্জে বেগমের যেতেই আদ্রিক উঠে নিজের রুমে গেল। সারাদিন বাদে সে নিজের ঘরে প্রবেশ করছে। না জানি মীরা এখন কি করছে। ঘুম থেকে উঠে নিজেকে তার রুমে আবিষ্কার করে হয়তো ভীষণ চমকেছে, হয়তো এখন তাকে বসে বসে মনে মনে বকছেও। মীরার কথা ভাবতেই আনমনে ঠোঁটে কোণে আদ্রিকে হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, জানি না মেয়েটার কি আছে, কিন্তু জানি এমন কিছু আছে যা আমাকে ভীষণভাবে টানে। আপনার রুমে আপনি আমাকে এনেছেন আদ্রিক? মীরার প্রশ্নে আদ্রিক হকচকে বলল, হ্যাঁ তুমি ঘুমাচ্ছিলে তাই। আদ্রিকের কথায় মীরার রাগ হলো। মৃদু স্বরে বলল, তাই বলে আপনি আমাকে আপনার রুমে আনবেন?
আদিক নির্বিকার ভঙ্গিতে চেয়ে বলে, তোমার রুম অরিন দখল করে নিয়েছে, তাই তোমাকে বাধ্য হয়ে আমার রুমে আনতে হয়েছে। আদিকের কথায় থতমত খেল মীরা। তেজি বাঘের ন্যায় মীরা যেন মুহূর্তে চুপসে গেল। আদিক ভ্রু কুঁচকে তাকালো মীরার দিকে। আমি এই রুমে থাকবো না, আজকে তুমি এই রুমে থাকো, কালকে আমরা সবাই গ্রামে যাব। আদিকের কথায় মীরা উৎসুক নয়নে তাকিয়ে বলে, গ্রামে? কিসের গ্রাম? আমার দাদু বাড়ি। মীরা গোমরা মুখে বলে, ইয়ামিন কখনো আমাকে ওর গ্রামের বাড়ি নিয়ে যায়নি। কথাটা বলেই নিজের মুখ চেপে ধরে মীরা। মীরার বোধগম্য হলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ইয়ামিনের কথা এমতো অবস্থায় তার একদমই বলা উচিত হয়নি। অন্যদিকে মীরার কথায় আদিক ভীষণ অবাক হলো। ইয়ামিন? কে ইয়ামিন? আদিক বিচলিত কণ্ঠে মীরাকে প্রশ্ন করল, ইয়ামিন কে মীরা? তুমি না বলেছিলে তোমার কেউ নেই? মীরা শুকনো ঢোক গিলে বলল, কেউ নেই। তাহলে ইয়ামিন? রাত হয়েছে, আপনাকে এই রুমে আমার সাথে দেখলে খারাপ ভাববে, আপনি এখন চলে যান। আদিক বুঝতে পারল মীরা প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করছে, কিন্তু কিছু বলল না। চুপচাপ তটস্থ পায়ে বেরিয়ে গেল মীরার দিকে এক নজর তাকিয়ে। মীরা আদিকের যাওয়ার পানে তাকিয়ে দরজা নিঃশব্দে বন্ধ করলো। আজ কেন যেন ইয়ামিনের কথা তার ভীষণ মনে পড়ছে। তার আর ইয়ামিনের দ্বিতীয় বিবাহবার্ষিকী, তাই ইয়ামিনের সাথে আজ সে থাকলে ইয়ামিন তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে কি উপহার দিত? ফুলের মালা নাকি চুড়ি? না, ইয়ামিন তো তাকে কোনোদিন বাইরে ঘুরতে পর্যন্ত নিয়ে যায়নি, তবে সে একটু বেশি আশা করে ফেলেছে। মীরার দিকে ইশারা করে কথাটা বললেন বৃদ্ধা এক মহিলা। মীরা থমথমে মুখে তার দিকে তাকিয়ে হাসল। মার্জিয়া বেগম আর চোখে মীরাকে দেখে বললেন, আম্মা? ও আদিকের বান্ধবী? বৃদ্ধাকে আম্মা বলে সম্বোধন। মীরা বুঝতে পারল উনি আদিক ও আদিকার দাদি হন সম্পর্কে। মীরা ম্লান হেসে সালাম দিল ওনাকে। মার্জিয়া বেগম মীরাকে বললেন, উনি হচ্ছেন আমার শাশুড়ির ছোট বোন, মানে আমার খালা শাশুড়ি। প্রত্যুত্তরে মীরা মুচকে হাসল। মার্জিয়া বেগম অজান্তা খাতুনের সামনে অরিনের হাত টেনে এনে বলেন, আম্মা, ও হলো আদিকের হবু বউ। মার্জিয়া বেগমের কথায় উপস্থিত সকলে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আদিক পাশে দাঁড়িয়ে থাকায় কথাটি তার কর্ণকর পর্যন্ত গেল। আদিক থমথমে মুখে নিজের মা ও অরিনের দিকে তাকালো। অরিনের মুখে লাজুক আভাস, লাজুক হেসে একটু পরপর নতজানু হচ্ছে সে। আদিক বিরক্ত বোধ করলো, থমথমে গলায় বলল, এসব কি বলছো? মার্জিয়া বেগম আর চোখে আদিকের দিকে তাকিয়ে বললেন, কি বলছি মানে? ভুল কিছু কি বললাম নাকি? আমি তোর মা লাগি, তুই যে ওকে পছন্দ করিস সেটা জানি। আজ হোক কাল হোক তোদের বিয়েটা হতোই। বলে দম নিলেন মার্জিয়া। অরিনের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, অরিন মা, যাও ঘরে যে বিশ্রাম নাও, আজ রাতেই তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। অরিন লাজুক হেসে লাকেজ হাতে নিয়ে নিজের বরাদ্দকৃত ঘরের দিকে এগোলো। অরিনের যাওয়ার পর আদিক তার মাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এত দ্রুত বিয়ের সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি তোমার। মার্জিয়া বেগম ও আদিকের কথোপকথন শটান হয়ে দাঁড়িয়ে শুনছে মীরা। তার মুখে রা নেই। মার্জিয়া বেগম মীরার দিকে আর চোখে তাকিয়ে কাউকে ডাক দিয়ে বলেন, মীরাকে ওর রুমটা দেখিয়ে দে ওকে। মার্জিয়া বেগমের কথায় মেয়েটা মীরার দিকে তাকিয়ে বলে, আপা আহেন, আপনারে আপনার রুমটা দেখাই দেই। মীরা মাথা নাড়িয়ে মেয়েটার সাথে রুমে গেল। এত সুন্দর গোছানো ও পরিপাটি ঘর দেখে মীরা অবাক হলো। এই ঘর নাকি কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে, কিন্তু এই ঘরটা দেখতে নিত্যদিনের ব্যবহৃত ঘরই লাগছে মীরার কাছে। মীরা মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপু, এই ঘরটা এত সুন্দর আর পরিপাটিও একদিনই সব করেছো কি করে? মেয়েটি মুখ গোমরা করে বলল, আফামনি, আপনি আমারে আপু বলে ডাকেন না, আমি তো সামান্য কাজের মেয়ে বাড়ির, আপনি বরং আমাকে আমার নাম ধরে ডাকেন। মীরা আর চোখে মেয়েটিকে দেখে বলল, নাম কি তোমার? মেয়েটি দাঁত কিলিয়ে হেসে বলে, মিলা। মীরা মুচকি হেসে বলল, বাহ, ভীষণ সুন্দর নাম তো তোমার। এত সুন্দর নাম কে রেখেছে, বাবা নাকি মা? মিলার মুখ আচমকায় কালো হয়ে গেল এই কথা শুনে। হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমার বুঝ হওয়ার আগে বাপ মা মরে গেছিল, তারপর চাচি গোর মার খেয়ে বড় হয়েছি, তাই জানি না আমার নাম কেডা রাখছে। মিলার কথায় মীরা বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি মন খারাপ করবে এতটা। মিলা জোরপূর্বক হেসে বলে, সমস্যা নাই, আপনি ফিরে শোন, আমি যাইয়া আপনার জন্য খাবার তৈরি করি। মীরা প্রত্যুত্তরে মুচকে হাসলো। মিলা চলে যেতে মীরার লাকেজ থেকে নিজের প্রয়োজনীয় জিনিস বের করে রাখলো। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তুমি আমার ঘরে কি করছো মীরা? জামার চেন লাগানোর জন্য মীরা যেই হাত বাড়ালো,
অমনি গম্ভীর রাশভারী কণ্ঠস্বর কানে এলো মীরার। আকস্মিক কথায় মীরা তবদা খেল। ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইল মীরা। এখানে তুমি কি করছো? পরিচিত কণ্ঠস্বর শুনে মীরা ঘাড় কাত করলো। আদ্রিককে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হলো। শুকনো ঢোক গিলে বলল, এই ঘরটা তো আমার জন্য বরাদ্দ করা হয়েছে, আপনি কি করছেন এখানে? আদ্রিক ভ্রু কুঁচকে বলল, এটা তোমার জন্য না, আমার জন্য বরাদ্দ করা হয়েছিল। কথা কাটাকাটির শব্দে মিলা দৌড়ে আসলো আদ্রিকের ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি পাশের রুম থেকে আপনাকে চিল্লাচিল্লি শুইনা আইলাম। সবাই কয় স্বামী স্ত্রী এত জোরে চিল্লায় ঝগড়া করা শোভাজনক না। মিলার কথায় মীরার চোখ বড় বড় হয়ে গেল। চোয়াল হা করে আদ্রিকের দিকে তাকিয়ে দেখলো আদ্রিক মিটমিটি হাসছে। মীরা রাগী চোখে আদ্রিকের দিকে তাকাতেই আদ্রিক হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কিসের স্বামী স্ত্রী? হ্যাঁ? মিলা চিন্তিত হয়ে বলে, ভাই সাহেব, আপনি আপনার বউকে চিনতে পারছেন না? মিলার কথায় আদ্রিক হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। মিলা বোকা চোখে তাকাতে আদ্রিক রাম ধমক দিল মিলাকে। মিলা মাথা চুলকে বলে, মীরা আপারে তো এর আগে কখনো এখানে দেখি নাই, তাই ভাবলাম মীরা আপা হয়তো আপনার বউ। মীরা জোরপূর্বক হেসে বলে, এবার আমাকে আমার রুমটা দেখিয়ে দিবে, আমার বিশ্রামের দরকার খুব। মিলা তাড়াহুড়ো করে বলে, জি অবশ্যই আপামনি, আমার সঙ্গে আসুন। খাবার টেবিলে হরেক রকমের খাবার পরিবেশন করা হয়েছে। গ্রামের বাড়ি তাজা সবজি ও নিজস্ব পুকুরের তাজা মাছ দিয়ে বানানো সব খাবার। গ্রামের বাড়িতে আসার এই এক মজা, সব খাবার পেট পুরে খাওয়া যায়। আমরা সবাই মিলে একদিন মীরা গ্রামে যাব, আমাদের কি নিবে না মীরা? খেতে বসে রসিক কণ্ঠে বলল অরিন। অরিনের কথায় সকলে এক দফা নিজের মুখে চাওয়াচাই করল। মার্জিয়া বেগম অরিনকে শান্ত কণ্ঠে বললেন, মীরার কেউ নেই। সাহিল হুমায়ুন খেতে খেতে বললেন, এইভাবে কেন বলছো মার্জিয়া? ওর হয়তো কেউ আছে, সেটা তোমরা কেউ জানো না, তাই এভাবে বলতে নেই। অরিন কিছুটা মন খারাপের ভান করে বলে, সো স্যাড মীরা, আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। তুমি কার কাছে বড় হয়েছো? মীরা সোজাসাপটা উত্তর দিল, এতিমখানায়। অরিন ব্যঙ্গাত্মক সুরে বলে, এতিমখানা? অনেক বাচ্চাদের সাথে, তাই না? সে তো অনেক ময়লা হবে ওইখানটা। অরিনের এন কথায় কারোরই পছন্দ হলো না, বিশেষ করে আদ্রিকের। আদ্রিক গম্ভীর কণ্ঠে অরিনকে বলল, তুইও এতিমখানায় বড় হয়েছিস, ভুলে যাস না। আদ্রিকের কথায় অরিন থতমত খেল, অপমানিত হয়ে নতজানু হয়ে খেতে লাগলো। মার্জিয়া বেগম আদ্রিকের বাহু চেপে ফিসফিস করে বলল, কথাটা এভাবে না বললেও পারতি আদ্রিক, ও যে মীরাকে বলছে তা দেখনি? আর আমি ভুল কিছু কি বলেছি? মীরার তো অপমানিত বোধ হয়নি, তাহলে অরিনে হচ্ছে কেন? নিজের অতীত ও চাইলেও ঢাকতে পারবে না। আদ্রিকের যুক্তির সাথে না পেরে চুপ করে রইলেন মার্জিয়া বেগম। সবার মন ভুলাতে তিনি বললেন, আদ্রিক, তুই তোর ভাই বোনকে নিয়ে গ্রাম থেকে দূরে কিছুদিনের জন্য ঘুরতে যাস, সবার মন ভালো হবে। তারপর না হয় যে কাজের জন্য এসেছি তা নিয়ে ভাবব। শেষের কথায় বিশেষ পাত্তা দিল না আদ্রিক। খাবার খাওয়া শেষে সবাইকে বলল, আদ্রিকা, নিহাল, তোরা সবাইকে নিয়ে আমার রুমে আয়। কথা শেষ করে মীরার দিকে তাকিয়ে বলল, তুমিও আসবে ওদের সাথে। বলে হনহন করে চলে গেল নিজের রুমে। মীরা আদ্রিকের যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল। এদিকে আদ্রিকে মীরাকে নিয়ে এত যত্ন যেন সহ্য হলো না অরিনের। এই মুহূর্তে এখানে তার মীরাকে সহ্য হচ্ছে না। রাগে সে খাবার না খেয়ে উঠে চলে গেল। ভোর হতেই সকলে পরিকল্পিত স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। তাদের পরিকল্পনা এত দ্রুত হয়েছে যে মীরা হ্যাঁ বা না বলার সুযোগই পেল না। পেলেও সকলে তাকে কোনো না কোনোভাবে জোর করে নিয়ে যেত। শাল ভালো করে শরীরে জড়িয়ে নিয়ে ঘুমু ঘুমু চোখে পরিবেশ এক নজর চোখ বোলালো মীরা। চারপাশ কুয়াশায় ঢাকা, দূর দূর নেই কোনো কিনারা। কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন চারদিক। শীতল হাতের স্পর্শ কাঁধে পেয়ে মীরা ঘাড় কাত করল। আদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে নড়ে চড়ে উঠল। আদ্রিক গম্ভীর স্বরে বলে, এইভাবে সংসেজে না দাঁড়িয়ে থেকে গাড়িতে যে বসো। মীরা গাড়ির দিকে তাকালো। সকলে ঠেলাঠেলি করে জায়গা দখল করে বসেছে কোনোভাবে। মীরা অসহায় দৃষ্টি আদ্রিকের দিকে ফেলে বলল, আমি না গেলে হয় না? আদ্রিক ধমকে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছি শুনতে পাওনি? যাও গাড়িতে উঠে বসো। মীরা গুমরা মুখে বলল, বসার জায়গা থাকলে না বসবো? আমার গাড়িতে বসো। আদ্রিকের কথায় মীরা কিয়ৎ চমকে তার দিকে তাকালো। আদ্রিকের গাড়ি থাকতে সবাই ঠেলাঠেলি করে কেন এক গাড়িতে বসেছে? যাও বসো, মৃদু স্বরে বলল আদ্রিক। মীরা প্রশ্ন করার সাহস পেল না। তটস্থ পায়ে গাড়িতে যে বসলো।
মীরা বসতেই আচানক অরিন এসে বলল, মীরা তুমি বরং ওখানে যে বসো, আমি আদ্রিকের সাথে বসি। মীরা বিনা বাক্য ব্যয় করে উঠে যেতে নিলে মীরা হাত ধরে ফেললো আদ্রিক। গরম চোখে মীরার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে উঠতে বলেছি, চুপচাপ বসো। মীরা শুকনো ঢোক গিলে অরিনের দিকে তাকালো। অরিন চোখের ইশারায় মীরাকে সরে যেতে বলল। মীরা নিজে থেকে ছাড়িয়ে যেতে আদ্রিক মৃদু স্বরে ধমকে উঠল। মীরা বলল, আমি তোমাকে একবারও যেতে বলেছি। বলে অরিনের দিকে তাকিয়ে বলল, তুই উঠে এসেছিস কেন? জাগে বস, মীরা আমার সাথেই বসবে। আদ্রিকের কথাগুলো অরিনের কাছে অপমানজনক লাগলেও সৌজন্য বজিয়ে রাখতে বলল, মীরা এখানে তোর সাথে একা থেকে কি করবে আদ্রিক? ওইখানে সবাই আছে, মীরা ওদের সাথে থেকে মজা করুক, তুই শুধু শুধু মেয়েটার এনজয়মেন্ট নষ্ট করছিস। আই সেড গো। আদ্রিকের কথা শুনে অরিনের ঠোঁটের হাসি মিলিয়ে গেল। থতমত মুখে আদ্রিকের দিকে তাকিয়ে চলে গেল। আদ্রিক মীরাকে থমথমে গলায় বলল, গাড়িতে যে বসো। অরিন আপনার হবু স্ত্রী, তার সাথে এরকম আচরণ করা উচিত হয়নি আপনার। কথা বাড়িও না মীরা। মীরা লম্বা শ্বাস টেনে গাড়িতে উঠে বসলো। আদ্রিকের সাথে কথা বাড়াতে যেন মন চাইল না তার। ইয়ামিন, তোর বউ একটাও কাজ করে না, সারাদিন বিছানায় আর ওর সাথে ফোনে কথা বলে। তুই কিছু বল। বিরক্তিতে ইয়ামিনের কপাল কুঁচকে গেল। জাহাজ মিশ্রিত গলায় বলল, তোমার কথাতেই তানাকে বউ করে এনেছি, এখন কেন এত সমস্যা তোমার তাকে নিয়ে? আরমিনা বেগম আসলে মুখ ঢেকে ফ্যাস ফ্যাস শব্দ তুলে কেঁদে দিলেন। মন্থর গলায় বললেন, মীরা কি ভালো আছিল, আমার কথার কোনো খেলাপ করতো না, আর এখন তুই একটা কালসাপ বউ করছোস। মেয়েটা তোমার পছন্দের ছিল, আর তানা এখন গর্ভবতী, বাড়ির কাজও করতে পারবে না। ছেলের এহেন রূপে আরমিনা বেগম হতবাক নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইলেন। যে ছেলে ছিল তার বাধ্য, আজ তার মুখের উপর কিভাবে জবাব দিল ইয়ামিন। মা, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিয়েন তো। বিরক্তি মাখা কণ্ঠে যেতে যেতে বলল তানহা, হাতে ফোন বহমান। ইয়ামিন তানহাকে ধমকে বলল, তুমি নিজে বানিয়ে নিতে পারো না তানহা? ব্যস্ত আছি বলেই তোমার মাকে বানাতে বলেছি, না হলে আমি জীবনেও তাকে এক গ্লাস পানিও ঢেলে দিতে বলিনি। তানহার কথায় সোয়াল হা করে তাকিয়ে রইলেন আরমিনা। কিভাবে ছেলের সাথে তাকে মিথ্যা প্রকাশ করলো মেয়েটা? তবে কি মীরাকে বাড়ি থেকে বের করে তিনি কোনো ভুল করেছেন? গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। লম্বা শ্বাস টেনে বলল আদ্রিক। মীরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন কি করব আমরা? আমাদের কি এই রাস্তাতে থাকতে হবে? তাছাড়া উপায় নেই। আদ্রিকের কথায় হক চুকে গেল মীরা। ঠোঁট উল্টিয়ে বলল, কি বলছেন? শুধু শুধু ভয় দেখাবেন না। ভয় না, সত্যি। এমন একটা রাস্তায় এসে আটকেছি যে রাস্তায় দিনে মাত্র 2 থেকে 3টা গাড়ি চলাচল করে। আদ্রিকাকে ফোন করুন। আদ্রিক দীর্ঘশ্বাস ফেলে বলল, চেষ্টা করেছিলাম, নেটওয়ার্ক পাচ্ছে না। এতক্ষণে মনে হয় আদ্রিকেরা পৌঁছে গিয়েছে ওইখানে। মীরা গাড়িতে ধপ করে বসে পড়ল। এখন কি হবে? কি আর হবে, এখানেই থাকতে হবে আমাদের এখন। আদ্রিকের কথায় মীরা বলল, আপনি গাড়ি ঠিক করতে পারেন না? পারলে এখানে থাকতে হতো না এখন আমাদের? কিছু তো করতেই পারেন। আদ্রিক মীরার দিকে আর চোখে তাকিয়ে বলল, তুমি যেখানে আছো আমিও সেইখানে অবস্থান করছি। অস্বস্তিতে মীরা হাঁসফাঁস করতে লাগলো। আদ্রিক মীরার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ভালো লাগবে। মীরা সো মেরে আদ্রিকের হাত থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে বোতলে সম্পূর্ণ পানি শেষ করে ফেলল। তবুও যেন গলা শুকিয়ে এসেছে তার। আদ্রিকের দিকে তাকিয়ে হতাশ স্বরে বলল, দুঃখিত সব পানি খেয়ে ফেলার জন্য। আসলে ভয়ের জন্য অনেক তৃষ্ণা পেয়েছিল। সমস্যা নেই, আপনার এখন খাওয়ার জন্য কিছুই নেই, সব আমার জন্য হয়েছে। আমি যদি না আসতাম তাহলে এত ঝামেলা হতো না। নতজানু হয়ে অপরাধীর ন্যায় বলল মীরা। আদ্রিক বুকে হাত গুজে বলল, দোষ তো তাহলে তোমার একার না, আমারও আছে। আমি তোমাকে আমার গাড়িতে বসার জন্য জোর করেছি, আমার জন্যই তুমি এখন এইখানে আমার সাথে আটকা পড়ে আছো। আমি দুঃখিত। দোষ আপনার না, ভাগ্যের। ভাগ্য ছিল বলেই এমন হয়েছে। অযথা নিজেকে দোষারোপ করবেন না। আদ্রিক হেসে বলল, তাহলে তুমিও অযথায় নিজেকে দোষারোপ করো না, কারণ খালি দোষ তোমার না, আমারও আছে। 1 ঘন্টা পর। মীরা, দেখো কারা জানি এদিকে আসছে, মৃদু চিৎকারে বলল আদ্রিক। মীরা উৎসুক নয়নে তাকালো সেদিকে। এক সাদা রঙের গাড়ি তাদের দিকে অগ্রসর হচ্ছে। আদ্রিক ও মীরা দ্রুত গাড়ি থেকে নামলো। গাড়িটি তাদের সামনে এসে থামতেই আদ্রিক গাড়ির চালককে বলল, আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আমরা এখানে আটকা পড়ে গিয়েছি। যদি আপনার সমস্যা না হয় তাহলে কি আমাদের লিফট দিতে পারবেন? লোকটা তার স্ত্রীর দিকে তাকালো। তার স্ত্রীর মাথা নাড়িয়ে অনুমতি দিতে লোকটা বলল, মিস্টার, আপনার পাশে কি আপনার স্ত্রী?
না মানে দুনিয়া এখন কেমন জানেনি তো, কাউকেই ভরসা করা যায় না। আদ্রিক দীর্ঘশ্বাস ফেলে মীরার দিকে তাকালো। মীরা অপ্রস্তুত হয়ে আদ্রিককে বলার অনুমতি দিল। আদ্রিক ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, জি, উনি আমার স্ত্রী মীরা। আদ্রিক এখনো আসছে না কেন? ওরা আবার মাঝপথে কোনো বিপদে পড়ল না তো? চিন্তিত ভঙ্গিতে আদ্রিকাকে বলল অরিন। আদ্রিকা হেসে বলল, যে দেখো, মীরা আর আদ্রিক রাস্তায় বসে আড্ডা দিচ্ছে। আদ্রিকার রসিকতা যেন পছন্দ হলো না অরিনের। অরিন মুখ বাঁকিয়ে বসলো। আদ্রিকা বুঝতে পেরে বলল, তুমি শুধু শুধু চিন্তা করছো। হয়তো ওরা বিশ্রাম নিতে নিতে আসছে, তাই দেরি হচ্ছে। আদ্রিককে তো তুমি চিনোই,